সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপের পক্ষ থেকে পড়ছি প্রগতি বঙ্গ। দর্শন শিক্ষক দ্বাদশ শ্রেণী ডক্টর বিমলেন্দু সামন্ত, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত দ্বাদশ শ্রেণীর নতুন পাঠ্যসূচি এবং নতুন প্রশ্ন রীতি ব্র্যাকেটে 2013 ব্র্যাকেট ক্লোজ অনুযায়ী লিখিত। প্রথম প্রকাশ মে 2014। সূচিপত্র: অবরোহমূলক তর্কবিদ্যা ব্র্যাকেটে বিভাগ ক, প্রথম অধ্যায় যুক্তি পৃষ্ঠা 3, দ্বিতীয় অধ্যায় বচন পৃষ্ঠা 17, তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা পৃষ্ঠা 49, চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান পৃষ্ঠা 65, পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় পৃষ্ঠা 90, ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায় পৃষ্ঠা 139, সপ্তম অধ্যায় বুলীয় ব্যাখ্যা এবং ভেনচিত্র পৃষ্ঠা 173, অষ্টম অধ্যায় সত্যাপেক্ষ পৃষ্ঠা 192। আরোহমূলক তর্কবিদ্যা ব্র্যাকেটে বিভাগ খ ব্র্যাকেট ক্লোজ, প্রথম অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ পৃষ্ঠা 229, দ্বিতীয় অধ্যায় কারণ পৃষ্ঠা 246, তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষণমূলক পদ্ধতি পৃষ্ঠা 259, চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ পৃষ্ঠা 293, প্রকল্প পৃষ্ঠা 315। ভূমিকা: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যক্রম অনুযায়ী ছায়া দর্শন শিক্ষক বইটি রচিত হল। পাঠ্যপুস্তকের গুরুত্বকে খাটো না করেই বলছি যে সীমিত পৃষ্ঠা সংখ্যার বাঁধুনিতে পাঠ্যপুস্তকের সমগ্র বিষয়বস্তুকে সুচারুভাবে ফুটিয়ে তোলা সম্ভব নয়। জ্ঞানার্জনের জন্য পাঠ্যপুস্তক পাঠ করতেই হবে, কিন্তু এই প্রতিযোগিতার যুগে ছাত্রছাত্রীদের কাছে শুধুমাত্র জ্ঞানার্জনই শেষ কথা নয়, এর সঙ্গে প্রয়োজন ভালো নম্বর পাওয়া, কারণ ভালো নম্বরই প্রতিযোগিতার দৌড়ে মূল মাপকাঠি। আর এর জন্যই পাঠ্য বইয়ের পাশাপাশি প্রয়োজন সহায়িকা গ্রন্থের সাহায্য। সেই উদ্দেশ্যেই ছায়া দর্শন শিক্ষককে ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী হাজির করেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত বহু বিকল্প ভিত্তিক, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক এবং বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নের আদর্শ উত্তর সন্নিবেশিত হয়েছে এই বইটিতে। বইটি তাই উচ্চ নম্বর পাওয়ার পক্ষে সহায়ক হবে বলে আমার ধারণা। বইটি রচনা ক্ষেত্রে আমার দীর্ঘদিনের পঠন পাঠনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। বইটি প্রকাশের ক্ষেত্রে ছায়া প্রকাশনের কর্ণধার শ্রী সুমিত বিশ্বাসকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আন্তরিক শুভেচ্ছা জানাই ছায়া প্রকাশনের সংশ্লিষ্ট কর্মী বন্ধুদের, যাদের সাহায্য ছাড়া পুস্তকটি প্রকাশ আদৌ সম্ভব হতো না। আর আন্তরিক শুভেচ্ছা জানাই আমার পরিবারের সকল সদস্যকে, যারা আমাকে এই কাজে সবসময় উৎসাহিত করেছে। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বন্ধুদের কাছে বইটি যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আমার শ্রম সার্থক হবে। বইটির মানোন্নয়নের ক্ষেত্রে যে কোনো ধরনের গঠনমূলক সমালোচনা সাদরে গ্রহণ করা হবে। কালীবাজার, বর্ধমান, বিনীত বিমলেন্দু সামন্ত। পৃষ্ঠা 3, প্রথম অধ্যায় যুক্তি, বিভিন্ন তার্কিক পরিভাষার অর্থ। যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা হল তর্ক বা যুক্তি সম্পর্কিত এক বৈজ্ঞানিক অনুসন্ধান ও আলোচনা। যুক্তিবিদ্যাকে তর্কবিদ্যা নামেও উল্লেখ করা হয়। যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, যুক্তিবিজ্ঞান, তর্কবিজ্ঞান এই সমস্ত নামগুলি সমার্থক রূপেই গণ্য। লজিক। যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, যুক্তিবিজ্ঞান, তর্কবিজ্ঞান, যুক্তিশাস্ত্র, তর্কশাস্ত্র প্রভৃতি শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ হল লজিক, LOGIKE। এটি হলো একটি গ্রিক শব্দ যার অর্থ হলো চিন্তা বা চিন্তার বাহন, অর্থাৎ চিন্তার প্রকাশিত বাহন রূপ ভাষা। লোগোস, LOGOS। এটি হলো একটি লাতিন শব্দ যার অর্থ হলো চিন্তার প্রকাশক রূপ ভাষার বিশেষ আলোচনা। চিন্তা। চিন্তার সাধারণ অর্থ হলো সংবেদন, স্মৃতি, প্রত্যক্ষ অনুভূতি, কল্পনা প্রভৃতি। কিন্তু শব্দটির তর্কবিজ্ঞান সম্মত অর্থ হলো অনুমান করা বা বিচার করা। বস্তুনিষ্ঠ বিজ্ঞান বস্তু বা ঘটনার যথাযথ প্রকৃতি বা স্বরূপ নিয়ে বিশেষভাবে আলোচনা করে যে বিজ্ঞান, তাকেই বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান বা পজিটিভ সায়েন্স। এখানে ঘটনা যেমন ঘটে তাকে ঠিক সেভাবেই আনুপূর্বিক বর্ণনা করা হয়।
আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বিষয় বা ঘটনার আদর্শ কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান তাকেই বলা হয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান। ঔচিত্যের আদর্শ বলতে বোঝায় যাকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতির মাপকাঠিতে বিচার করা যায়। অনুমান। অনুমানের সাধারণ অর্থ হল কোনো বিষয় সম্পর্কে মনে একটা ধারণার সৃষ্টি করা, কিন্তু এর তর্ক বিজ্ঞান সম্মত অর্থ হল জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার এক মানসিক প্রক্রিয়া। যুক্তি। অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি, অর্থাৎ যুক্তি হলো এক প্রকার ভাষাগত কাঠামোর মাধ্যমে অনুমানের প্রকাশিত রূপ। যুক্তিবাক্য। যে বাক্য বা বচনগুলির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গঠন করা হয় তাকেই বলা হয় যুক্তিবাক্য। যুক্তিবাক্যকে হেতুবাক্য, আশ্রয়বাক্য প্রভৃতি অন্য নামেও অভিহিত করা হয়। কোনো যুক্তির শেষে বাক্যটি বাদে আর সবই হলো যুক্তিবাক্য। সিদ্ধান্ত। কোনো যুক্তিতে গৃহীত সিদ্ধান্তটি যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায় তাকেই বলা হয় সিদ্ধান্ত। সিদ্ধান্তটি শেষ বাক্যের মাধ্যমে প্রকাশিত হয় বলে যুক্তির শেষে বাক্যটিকে বলা হয় সিদ্ধান্ত। অবরোহ। অবরোহ হল যুক্তির একটি প্রকার। অবরোহ শব্দটির অর্থ হল নেমে আসা বা অবরোহণ করা। এখানে যুক্তিবাক্যের ব্যাপক বিষয় থেকে সিদ্ধান্তে যখন তার চেয়ে কম কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন যুক্তিবিজ্ঞানে তাকেই বলা হয় অবরোহ যুক্তি। আরোহ। আরোহ হল যুক্তির অন্য একটি প্রকার। আরোহ শব্দটির অর্থ হল উঠে আসা বা আরোহণ করা। এখানে যুক্তিবাক্যের কম বা সংকীর্ণ বিষয় থেকে সিদ্ধান্তে বেশি ব্যাপকতর সার্বিক কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈধ। বৈধ শব্দটির সাধারণ অর্থ হল যথাবিহিত বা যথাযথ। যুক্তিবিজ্ঞানে এই বৈধ শব্দটির যুক্তির ক্ষেত্রে প্রযুক্ত। কোনো যুক্তি যদি যথাযথভাবে নিয়ম মেনে চলে তবে সেই যুক্তিকে বলা হয় বৈধ যুক্তি। অবৈধ যুক্তি বিজ্ঞানে অবৈধ শব্দটি যুক্তির ক্ষেত্রেই প্রযুক্ত। অবৈধ শব্দটির অর্থ হল যথাযথভাবে নিয়ম মেনে না চলা, অর্থাৎ কোনো যুক্তি যদি যুক্তির নিয়মগুলোকে ঠিকমতো মেনে না চলে তাহলে সেই যুক্তিকেই বলা হয় অবৈধ যুক্তি। ব্র্যাকেটে ইনভ্যালিড আর্গুমেন্ট। যুক্তির আকার। ভাষায় উপস্থাপিত কোনো যুক্তিকে যখন একটি নির্দিষ্ট সাংকেতিক আকারে হাজির করা হয় তখন তাকেই বলা হয় যুক্তির আকার বা আর্গুমেন্ট ফর্ম। পদ। পদ হলো সেই শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় রূপে গণ্য হওয়ার যোগ্যতা রাখে। বৈধতা। বৈধতা শব্দটি কোনো যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়। শব্দটির অর্থ হল একটি যুক্তি বৈধ অথবা অবৈধ রূপে গণ্য হওয়ার যোগ্যতা সম্পন্ন। সম্ভাব্য। সম্ভাব্য শব্দটির অর্থ হল যা নিশ্চিতভাবে সত্যও নয় আবার নিশ্চিতভাবে মিথ্যাও নয়, অর্থাৎ যা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। বিশেষ বচন। কোনো বচনের ক্ষেত্রে তার উদ্দেশ্য পদটির মাধ্যমে যখন তার আংশিক পরিমাণকে উল্লেখ করা হয় তখন তাকেই বলা হয় বিশেষ বচন। পৃষ্ঠা 4। সামান্য বচন। কোনো বচনের ক্ষেত্রে তার উদ্দেশ্য পদটির মাধ্যমে যখন তার সার্বিক বা সমগ্র পরিমাণকে উল্লেখ করা হয় তখন তাকে বলা হয় সামান্য বচন। এই সামান্য বচনকে সার্বিক বচনও বলা হয়। বিশ্লেষক বচন। যে বচনের উদ্দেশ্যের ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয়ের ধারণাটি পাওয়া যায় তাকেই বলা হয় বিশ্লেষক বচন। সংশ্লেষক বচন। যে বচনের উদ্দেশ্যের ধারণাটিকে বিশ্লেষণ করলে বিধেয়ের ধারণাটি না পেয়ে যদি নতুন কিছুকে পাওয়া যায় তবে তাকেই বলা হয় সংশ্লেষক বচন। সত্যতা। শব্দটি বচন বা বাক্যের ক্ষেত্রে প্রযুক্ত। সত্যতার অর্থ হল কোনো বচন সত্য অথবা মিথ্যা রূপে গণ্য হওয়ার যোগ্যতা সম্পন্ন। সত্য শব্দটি বাক্য বা বচনের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো বাক্যের বক্তব্য বিষয়ের সঙ্গে যদি বাস্তবের মিল থাকে তবে বাক্য বা বচনটিকে বলা হয় সত্য। মিথ্যা শব্দটি বাক্য বা বচনের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো বাক্যের বক্তব্য বিষয়ের সঙ্গে যদি বাস্তবের মিল না থাকে তবে বাক্য বা বচনটিকে বলা হয় মিথ্যা। আকারগত সত্যতা শব্দটি যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। কোনো যুক্তি বা যুক্তির আকারের মধ্যে যদি অসঙ্গতি বা স্ববিরোধিতা না থাকে তবে
বলা হয় যে যুক্তিটি আকারগতভাবে সত্য। বস্তুগত সত্যতা শব্দটি যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। কোনো যুক্তির বক্তব্য বিষয়ের সঙ্গে যদি বাস্তবের মিল থাকে তবে বলা যায় যে যুক্তিটি বস্তুগতভাবে সত্য, অর্থাৎ বক্তব্য বিষয়ের সঙ্গে বাস্তবের মিলই বস্তুগত সত্যতাকে নির্দেশ করে। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর লজিক, LOGIC। 2, তর্কবিদ্যার সমার্থক শব্দ কি? উত্তর যুক্তিবিদ্যা। 3, তর্কবিদ্যা সম্পর্কে কোন বিশেষণটি প্রয়োগ করা যায়? উত্তর প্রাচীন শাস্ত্র। 4, তর্কবিদ্যা কাকে বলে? উত্তর বৈধ চিন্তার নিয়মাবলীর আলোচনাকে তর্কবিদ্যা বলে। 5, লোগোস, LOGOS শব্দটির অর্থ কি? উত্তর চিন্তা। প্রশ্ন 6, যে বাক্যের সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে কি বলে? উত্তর হেতুবাক্য। প্রশ্ন 7, হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে? উত্তর সিদ্ধান্ত। 8, যুক্তিবাক্য অপেক্ষা সিদ্ধান্তের ব্যাপকতা কম হলে সেই যুক্তিকে কি বলা হয়? উত্তর অবরোহ যুক্তি। 9, অবরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়? উত্তর নিশ্চিত হয়। 10, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় কি হয়? উত্তর সম্ভাব্য। 11, বৈধ অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্ক কিরূপ? উত্তর প্রসক্তি সম্পর্ক। 12, বৈধতার প্রশ্নটি কার সঙ্গে জড়িত? উত্তর যুক্তির আকারের সঙ্গে। 13, ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? উত্তর যুক্তি। 14, অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য কিরূপ? উত্তর সত্যতাগত। 15, তর্কবিদ্যার মূল উৎস কি? উত্তর চিন্তা। 16, লজিক, LOGIC ব্র্যাকেটে তর্কবিদ্যা ব্র্যাকেট ক্লোজ শব্দটি হলো একটি উত্তর ইংরাজি শব্দ। 17, তর্কবিদ্যায় চিন্তা শব্দটির অর্থ কি? উত্তর যুক্তি। 18, যুক্তি কাকে বলে? উত্তর অনুমানের ভাষাগত রূপকে। পৃষ্ঠা 5, প্রশ্ন 19, একটি যুক্তি কখন বৈধ হয়? উত্তর যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়। প্রশ্ন 20, একটি যুক্তি কখন অবৈধ হয়? উত্তর যখন যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। প্রশ্ন 21, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদাই উত্তর নিশ্চিত হয়। প্রশ্ন 22, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময়ই উত্তর অনিশ্চিত হয়। প্রশ্ন 23, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? উত্তর যুক্তির বৈধ অথবা অবৈধ যে কোনোটি হবে। প্রশ্ন 24, যুক্তির কাঠামোকে কি বলা হয়? উত্তর যুক্তির আকার বলা হয়। প্রশ্ন 25, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় কোন যুক্তিতে? উত্তর অবরোহ যুক্তিতে। প্রশ্ন 26, সম্ভাব্য রূপে কোন যুক্তিকে উল্লেখ করা যায়? উত্তর আরোহ যুক্তিকে। প্রশ্ন 27, যে বাক্যের ওপর নির্ভর করে কোনো যুক্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে কি বলে? উত্তর হেতুবাক্য। প্রশ্ন 28, কোনো যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকে কি বলে? উত্তর সিদ্ধান্ত বাক্য। প্রশ্ন 29, তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ কে বলেছেন? উত্তর অন্নম ভট্ট, অ-9 ম ভ টয় টয়। প্রশ্ন 30, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাবার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর অনুমান। প্রশ্ন 31, চিন্তার মূলনীতি সমূহের বিজ্ঞান কাকে বলা হয়? উত্তর তর্কবিদ্যাকে। প্রশ্ন 32, যুক্তিবাক্যের অপর নাম কি? উত্তর হেতুবাক্য। প্রশ্ন 33, তর্কবিদ্যা আমাদের কি শেখায়? উত্তর যথাযথভাবে যুক্তি বা তর্ক করতে শেখায়। প্রশ্ন 34, তর্কবিদ্যা হলো একটি ড্যাশ শব্দ। উত্তর বাংলা। প্রশ্ন 35, লজিক হলো একটি ড্যাশ শব্দ। উত্তর ইংরেজি। প্রশ্ন 36, চিন্তার প্রকাশিত রূপকে ড্যাশ বলে। উত্তর বাক্য। প্রশ্ন 37, অবরোহ যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা ড্যাশ। উত্তর এক বা একাধিক। প্রশ্ন 38, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে ড্যাশ নিঃসৃত হয়। উত্তর অনিবার্যভাবে। প্রশ্ন 39, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় ড্যাশ। উত্তর নিশ্চিত। প্রশ্ন 40, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় ড্যাশ। উত্তর সম্ভাব্য।
প্রশ্ন 41, অবরোহ ও আরোহ যুক্তির ড্যাশ পার্থক্য আছে, উত্তর প্রকৃতিগত। প্রশ্ন 42, যুক্তি গঠিত হয় ড্যাশ দিয়ে, উত্তর বচন। প্রশ্ন 43, কোন যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে ড্যাশ বলে, উত্তর সিদ্ধান্ত। প্রশ্ন 44, যুক্তির অন্তঃস্থিত বচনগুলিকে বলা হয় যুক্তির ড্যাশ, উত্তর অবয়ব। প্রশ্ন 45, যুক্তিকে মূলত ড্যাশ শ্রেণীতে বিভক্ত করা হয়, উত্তর দুটি। প্রশ্ন 46, ভাষায় প্রকাশিত অনুমানকে ড্যাশ বলে, উত্তর যুক্তি। প্রশ্ন 47, অনুমান হলো একটি ড্যাশ প্রক্রিয়া, উত্তর মানসিক। পৃষ্ঠা 6। প্রশ্ন 48, অবরোহ যুক্তিতে হেতুবাক্যের ড্যাশ সত্যতা বিচার হয়, উত্তর আকারগত। প্রশ্ন 49, ড্যাশ যুক্তির বৈধতা প্রমাণ করা যায়, উত্তর অবরোহ। প্রশ্ন 50, ড্যাশ যুক্তির সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য, উত্তর আরোহ। প্রশ্ন 51, তর্কবিদ্যা হলো একটি ড্যাশ বিজ্ঞান, উত্তর আদর্শমূলক। প্রশ্ন 52, আরোহী যুক্তির সিদ্ধান্ত প্রতিষ্ঠায় একটা ড্যাশ থাকে, উত্তর ঝুঁকি। প্রশ্ন 53, ড্যাশ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের মধ্যেই প্রচ্ছন্নভাবে নিহিত থাকে, উত্তর অবরোহ। প্রশ্ন 54, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি সত্য হলে যুক্তিবাক্যগুলি ড্যাশ হয়, উত্তর সত্য মিথ্যা উভয়ই। প্রশ্ন 55, যুক্তির আকার থেকে ড্যাশ যুক্তি পাওয়া যায়, উত্তর একাধিক। প্রশ্ন 56, অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে ড্যাশ সম্বন্ধ আছে, উত্তর প্রসক্তি। 57, সত্য বা মিথ্যা হলো ড্যাশ ধর্ম, উত্তর বচনের। 58, বৈধ বা অবৈধ হলো ড্যাশ ধর্ম, উত্তর যুক্তির। 59, কোন যুক্তির হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্তটি মিথ্যা হলে যুক্তিটি ড্যাশ হয়, উত্তর অবৈধ। প্রশ্ন 60, কোন যুক্তির হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্তটি সত্য হলে যুক্তিটি ড্যাশ হয়, উত্তর বৈধ। 61, কোন যুক্তির হেতুবাক্য মিথ্যা অথচ সিদ্ধান্তটি যদি সত্য হয় তাহলে যুক্তিটি ড্যাশ হয়, উত্তর বৈধ। 62, অবরোহ অনুমান হলো ড্যাশ প্রকার, উত্তর দু প্রকার। 63, আরোহ অনুমানের সিদ্ধান্তকে ড্যাশ কিছু সিদ্ধান্তে ড্যাশ কিছু থাকে, উত্তর নতুন। 64, আরোহ অনুমানের সিদ্ধান্ত হলো একটি ড্যাশ সংশ্লেষ বচন, উত্তর সামান্য। 65, যে অবরোহ অনুমানে দুটি হেতুবাক্য থাকে তাকে ড্যাশ অনুমান বলে, উত্তর মাধ্যম। 66, যে অবরোহ অনুমানে হেতুবাক্যের সংখ্যা একটি তাকে বলা হয় ড্যাশ অনুমান, উত্তর অমাধ্যম। প্রশ্ন 67, আরোহ যুক্তির ড্যাশ সত্যতা বিচার করা হয়, উত্তর বস্তুগত। 68, অনুমান যুক্তির ড্যাশ আসে, উত্তর আগে। 69, যুক্তি অনুমানের ড্যাশ আসে, উত্তর পরে। 70, কোন যুক্তিকে নিয়ম অনুসারে গঠন করলে তাকে বলা হয় যুক্তিটির ড্যাশ বৈধতা, উত্তর আকারগত। 71, আকারগত বৈধতার বিষয়টি ড্যাশ যুক্তিতে দেখা যায়, উত্তর অবরোহ। 72, কোন বিষয় যদি বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তাহলে তাকে বলা হয় তার ড্যাশ সত্যতা, উত্তর বস্তুগত। পৃষ্ঠা 7। বিভাগ খ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, যুক্তি কাকে বলে? উত্তর, যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। প্রশ্ন 2, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কি যুক্তিবাক্য থেকে ব্যাপকতর? উত্তর, হ্যাঁ, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর। প্রশ্ন 3, আরোহ যুক্তির সিদ্ধান্তগুলি কি যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর? উত্তর, না, আরোহ যুক্তির সিদ্ধান্তগুলি যুক্তিবাক্যের চেয়ে ব্যাপকতর নয়। প্রশ্ন 4, তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর, তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক, LOGIC। প্রশ্ন 5, লজিক শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? উত্তর, গ্রিক লোগোস, LOGOS শব্দ থেকে LOGIC, লজিক শব্দটি উদ্ভূত হয়েছে। প্রশ্ন 6, লোগোস শব্দটির অর্থ কি? উত্তর, লোগোস শব্দটির অর্থ হলো চিন্তা বা চিন্তার বাহন। প্রশ্ন 7, যুক্তি গঠিত হয় কি দিয়ে? উত্তর, যুক্তি গঠিত হয় বচন দিয়ে। প্রশ্ন 8, বচনগুলিকে যুক্তির কি বলা হয়? উত্তর, বচনগুলিকে যুক্তির অবয়ব বলা হয়।
প্রশ্ন 9, অবরোহ যুক্তিতে কোন ধরনের সত্যতা আলোচনা করা হয়? উত্তর, অবরোহ যুক্তিতে আকারগত সত্যতা আলোচনা করা হয়। প্রশ্ন 10, কোন যুক্তিতে সিদ্ধান্তগুলি যুক্তিবাক্যের থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়? উত্তর, অবরোহ যুক্তিতে সিদ্ধান্তগুলি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। প্রশ্ন 11, যুক্তির আকার কাকে বলে? উত্তর, যুক্তির কাঠামোকে বলা হয় যুক্তির আকার। প্রশ্ন 12, আরোহ যুক্তির সিদ্ধান্তগুলি কি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়? উত্তর, না, আরোহ যুক্তির সিদ্ধান্তগুলি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত নয়। প্রশ্ন 13, হেতুবাক্য বা যুক্তিবাক্য কাকে বলে? উত্তর, যে বাক্য থেকে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত বা প্রমাণিত হয় তাকেই বলে যুক্তিবাক্য বা হেতুবাক্য। প্রশ্ন 14, সিদ্ধান্ত বাক্য কাকে বলে? উত্তর, কোন যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকেই বলে সিদ্ধান্ত বাক্য। প্রশ্ন 15, অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ককে কিরূপ সম্পর্ক বলা হয়? উত্তর, অবরোহ যুক্তিতে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে সম্পর্ককে প্রসক্তি সম্বন্ধ বলা হয়। প্রশ্ন 16, আরোহ যুক্তির সিদ্ধান্তটি কিরূপ হয়? উত্তর, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য হয়। প্রশ্ন 17, কোন যুক্তি বৈধ অথবা অবৈধ রূপে গণ্য? উত্তর, অবরোহ যুক্তি বৈধ অথবা অবৈধ রূপে গণ্য। প্রশ্ন 18, একটি যুক্তি কখন বৈধ হয়? সিদ্ধান্তটি যখন যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন যুক্তিটি বৈধ হয়। প্রশ্ন 19, একটি যুক্তি কখন অবৈধ হয়? উত্তর, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি যখন অনিবার্যভাবে নিঃসৃত না হয় তখন তা অবৈধ যুক্তি হিসেবে গণ্য হয়। প্রশ্ন 20, একটি যুক্তি কি সত্য বা মিথ্যা হতে পারে? উত্তর, না, যুক্তি সত্য বা মিথ্যা হতে পারে না। প্রশ্ন 21, সত্য বা মিথ্যার বিষয়টি কার সঙ্গে জড়িত? উত্তর, সত্য বা মিথ্যার বিষয়টি বচনের সঙ্গে জড়িত। প্রশ্ন 22, অবরোহ যুক্তির বৈধতা কিসের ওপর নির্ভরশীল? উত্তর, অবরোহ যুক্তির বৈধতা যুক্তির আকারের ওপর নির্ভরশীল। প্রশ্ন 23, কোন বৈধ যুক্তির সিদ্ধান্ত কি মিথ্যা হতে পারে? উত্তর, হ্যাঁ, বৈধ যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। প্রশ্ন 24, বৈধ যুক্তির যুক্তিবাক্যগুলি কি সবসময় সত্য হয়? উত্তর, না, বৈধ যুক্তির যুক্তিবাক্যগুলি সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। প্রশ্ন 25, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি নিশ্চিত না সম্ভাব্য? উত্তর, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি নিশ্চিত রূপে গণ্য হয়। প্রশ্ন 26, আরোহ যুক্তির সিদ্ধান্তটি নিশ্চিত না সম্ভাব্য? উত্তর, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সম্ভাব্য রূপে গণ্য হয়। প্রশ্ন 27, কোন যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়? উত্তর, আরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়। প্রশ্ন 28, কোন অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি বৈধ না অবৈধ হবে? উত্তর, যুক্তিটি এক্ষেত্রে অবৈধ হয়। প্রশ্ন 29, আরোহ যুক্তির সিদ্ধান্ত সার্বিক না বিশেষ রূপে গণ্য হয়? উত্তর, আরোহ যুক্তির সিদ্ধান্ত সার্বিক রূপে গণ্য হয়। প্রশ্ন 30, যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যের সংখ্যা কয়টি? উত্তর, যুক্তিবাক্যের সংখ্যা একটি আবার একাধিকও হতে পারে। বিভাগ গ, রচনাধর্মী প্রশ্নোত্তর। প্রতিটি প্রশ্নের মান 8। প্রশ্ন 1, তর্কবিদ্যা কাকে বলে? তর্কবিদ্যার মূল কাজ কি? 4+4। উত্তর, তর্কবিদ্যা সাধারণ ধারণা। তর্কবিদ্যা হলো তর্ক বা যুক্তি সম্পর্কিত এক বৈজ্ঞানিক আলোচনা ও অনুসন্ধান। তর্কবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ। তর্কবিদ্যার ইংরাজি প্রতিশব্দ হলো লজিক। শব্দটি গ্রিক লগিক LOGIKE শব্দ থেকে উদ্ভূত হয়েছে। লজিক LOGIKE শব্দটি আবার এসেছে ল্যাটিন শব্দ লোগোস LOGOS থেকে, যার অর্থ হলো চিন্তা বা চিন্তার বাহন। পৃষ্ঠা 8, চিন্তা এবং ভাষা এই উভয়কেই বোঝাবার জন্য শব্দটি ব্যবহৃত হয়। সুতরাং ব্যুৎপত্তিগত দিক থেকে বলা যায় তর্কবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। তর্কবিদ্যায় চিন্তা বলতে বোঝায় তর্ক করা, বিচার করা বা অনুমান করা। সেই জন্যই বলা যায় যে তর্কবিদ্যা হলো চিন্তা বা যুক্তি সম্পর্কিত বিজ্ঞান। প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউম এবং জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তর্কবিদ্যাকে চিন্তা বা বুদ্ধির মূল নীতিসমূহের বিজ্ঞান রূপে উল্লেখ করেছেন।
সাম্প্রতিককালে আধুনিক তর্কবিজ্ঞানী I.M. কোপি তার ইন্ট্রোডাকশন টু লজিক নামক গ্রন্থের বলেছেন, তর্কবিদ্যা হলো এমন কতকগুলি পদ্ধতি বা নীতির আলোচনা যা যথার্থ তথা উত্তম যুক্তিকে অযথার্থ বা মন্দ যুক্তি থেকে পৃথক করে। তর্কবিদ্যার মূল কাজ বা উদ্দেশ্য। ওপরের সংজ্ঞাগুলির পরিপ্রেক্ষিতে দেখা যায় যে তর্কবিদ্যার মূল কাজ বা উদ্দেশ্য হল যুক্তি, যুক্তির গঠন, যুক্তির স্বরূপ এবং যুক্তির বৈধতা প্রভৃতি নিয়ে আলোচনা করা। কোনো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত কোনো সত্যে উপনীত হওয়ার যে মানসিক প্রক্রিয়া তাকেই বলা হয় অনুমান। ভাষায় ব্যক্ত এই অনুমানকেই বলা হয় যুক্তি বা তর্ক। অনুমান ভাষায় প্রকাশিত হলে তার মধ্যে পাওয়া যায় কতগুলি বাক্য বা বচন। এই বচনগুলি হলো দু ধরনের, যুক্তিবাক্য বা হেতুবাক্য এবং সিদ্ধান্ত। এই হেতুবাক্যগুলির ওপর নির্ভর করেই সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়। কিভাবে হেতুবাক্য থেকে সিদ্ধান্তটিকে যথাযথভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। সে কারণেই বলা হয় যে তর্কবিদ্যা হলো যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়ার এক কলা কৌশল। তর্কবিদ্যার দ্বিতীয় কাজ বা উদ্দেশ্য। তর্কবিদ্যার দ্বিতীয় কাজ হলো যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করা। যুক্তির বৈধতার অর্থ হলো যুক্তিটি বৈধ অথবা অবৈধ। যথা নিয়মে যুক্তি গঠিত হলে এবং যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হলে যুক্তিটি বৈধ হয়, আর তা না হলে যুক্তিটি অবৈধ হয়। তর্কবিদ্যার আরও অন্যান্য নানাবিধ কাজ। তর্কবিদ্যার মূল কাজ যেহেতু তর্ক বা যুক্তি, সেহেতু তর্ক বা যুক্তি সংক্রান্ত নানাবিধ বিষয়ের আলোচনা করাই হল তর্কবিদ্যার অপরাপর কাজ। এরই পরিপ্রেক্ষিতে যুক্তি, যুক্তির আকার, যুক্তি গঠনের উপায়, যুক্তির নিয়মাবলী এবং যুক্তির নিয়মগুলিকে লঙ্ঘন করলে যে সমস্ত দোষ দেখা যায় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করাই তর্কবিদ্যার কাজ। সে কারণেই আধুনিক তর্কবিদ্যা স্টেমিং বলেন, স্ববিচার চিন্তার পদ্ধতি নিয়ে আলোচনা করাই হলো তর্কবিদ্যার মূল কাজ। প্রশ্ন 2, তর্কবিদ্যার আলোচ্য বিষয় কি? উত্তর, তর্কবিদ্যার আলোচ্য বিষয় 1. যুক্তি। তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো তর্ক বা যুক্তি। সে কারণেই তর্ক বা যুক্তির নিয়ম, স্বরূপ, প্রকারভেদ এবং নিয়ম ভঙ্গজনিত বিভিন্ন দোষ এর বিষয়গুলি হলো তর্কবিদ্যার আলোচ্য বিষয়। এছাড়াও যুক্তির প্রকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন বাক্য, বচন এবং পদ প্রভৃতির আলোচনাও তর্কবিদ্যার বিষয়সূচির অন্তর্ভুক্ত করা হয়। বচন, বচনের আকার, পদ এবং পদের গুরুত্ব প্রভৃতি বিষয়গুলিও স্বাভাবিকভাবেই তর্কবিদ্যার আলোচনায় একটি গুরুত্বপূর্ণ স্থান পায়। 2. সত্য। তর্কবিদ্যা হলো একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমাদের মৌলিক আদর্শ হলো 3টি: সত্য, সুন্দর ও শিব বা কল্যাণ। এদের প্রত্যেকটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তর্কবিদ্যার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো সত্য। ভাষা হলো ভাবের বাহন বা প্রকাশক। আবার এই ভাব গঠিত হয় অবধারণের মাধ্যমে। অবধারণ এক ধরনের মানসিক প্রক্রিয়া যেখানে একাধিক বিষয়কে মনে মনে সংযুক্ত করা হয়। এই অবধারণ ভাষায় ব্যক্ত হলে তাকেই বলা হয় বচন। বচন সত্য ও মিথ্যা দুইই হতে পারে। সত্য হলো একটি বিমূর্ত ধারণা, অর্থাৎ সত্য উপলব্ধির বিষয়, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। সত্য মূল্য দিয়েই কোনো একটি বচন সত্য না মিথ্যা তা বোঝা যায়। 3. চিন্তন সূত্র। একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে তর্কবিদ্যা আমাদের চিন্তন প্রক্রিয়া কেমন হওয়া উচিত তার একটি দিক নির্দেশ করে থাকে। সে কারণেই তর্কবিদ্যা চিন্তন পদ্ধতির বিভিন্ন নিয়ম বা সূত্র আবিষ্কার করে। এই সমস্ত চিন্তন সূত্রগুলি তাই তর্কবিদ্যা আলোচ্য পরিসরের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। 4. বৈধতা। তর্কবিদ্যা একটি যুক্তি কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করে। সে কারণেই কোনো একটি যুক্তি বৈধ কিনা সেই বিষয়টির ওপরও গুরুত্ব আরোপ করে। যুক্তি বৈধ হওয়া বা অবৈধ হওয়ার বিষয়কেই বলা হয় যুক্তির বৈধতা। এই বৈধতার বিষয়টিও তাই তর্কবিদ্যার আলোচ্য বিষয় সূচির অন্তর্ভুক্ত। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 9। প্রশ্ন 3, একটি যুক্তি কখন অবৈধ হয়? কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে? উদাহরণসহ আলোচনা করো। 4+4। উত্তর, অবৈধতার অর্থ হলো যুক্তির অবৈধতা। কোনো যুক্তির আকারটি যদি অবৈধ হয় তাহলে সেই যুক্তিটিও
অবৈধ রূপে গণ্য হয়। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগে যে একটি যুক্তি কখন অবৈধ হয়। যুক্তির অবৈধতা: যে সমস্ত নিয়মাবলীকে অনুসরণ করলে কোনো যুক্তি বৈধ হয়, সেই সমস্ত নিয়মাবলীকে যদি কোনো যুক্তি মেনে না চলে তাহলে সেই যুক্তিটি অবৈধ হয়। স্বাভাবিকভাবেই তাই বলা যায় যে কোনো যুক্তি যদি তার আকারগত নিয়মগুলিকে যথাযথভাবে মেনে চলে তাহলে যুক্তিবাক্য বা বাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তটিও সত্য হতে বাধ্য। কিন্তু যদি এমন দেখা যায় যে যুক্তিবাক্য বা যুক্তিবাক্যগুলি সত্য অথচ সিদ্ধান্তটি মিথ্যা, তাহলে যুক্তিটি অবৈধ হয়। উদাহরণ: যুক্তি: প্রথম লাইনে সকল পুরুষ হয় মানুষ ব্র্যাকেটে যুক্তিবাক্য ড্যাশ দিয়ে সত্য। দ্বিতীয় লাইন সকল মহিলা হয় মানুষ ব্র্যাকেটে যুক্তিবাক্য ড্যাশ দিয়ে সত্য। সুতরাং তৃতীয় লাইনে সকল মহিলা হয় পুরুষ ব্র্যাকেটে সিদ্ধান্ত ড্যাশ দিয়ে মিথ্যা। যুক্তিটির আকার: প্রথম লাইনে সকল পি হয় এম যুক্তিবাক্য সত্য। দ্বিতীয় লাইনে সকল এস হয় এম যুক্তিবাক্য সত্য। সুতরাং সকল এস হয় পি সিদ্ধান্ত ড্যাশ দিয়ে মিথ্যা। ব্যাখ্যা: ওপরের যুক্তি ও তার আকারটিতে দেখা যায় যে সিদ্ধান্তটি দুটি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়েছে। উভয় ক্ষেত্রেই যুক্তিবাক্য দুটি সত্য রূপে গণ্য হলেও সিদ্ধান্ত মিথ্যা রূপে গণ্য হয়েছে। সে কারণেই যুক্তিটি অবৈধ রূপে গণ্য। যুক্তিবাক্য বা বাক্যগুলি সত্য অথচ সিদ্ধান্তটি মিথ্যা, এরূপ হলে যুক্তিটি অবশ্যই অবৈধ হয়। অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতেও পারে। যুক্তির অবৈধতার ক্ষেত্রে দাবি করা হয়েছে যে যুক্তিবাক্য বা বাক্যগুলি যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই মিথ্যা হবে। এইরূপ ক্ষেত্রে যুক্তিবাক্যের সত্যতা এবং সিদ্ধান্তের মিথ্যাত্বের এক ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়। কিন্তু সমস্ত যুক্তির ক্ষেত্রেই যুক্তিবাক্য তথা হেতু বাক্যের সত্যতা এবং সিদ্ধান্তের মিথ্যাত্বের ওপর যুক্তির অবৈধতা নির্ভর করে না। এর ফলে দাবি করা যায় যে কোনো যুক্তির যুক্তিবাক্যগুলি সত্য এবং সিদ্ধান্তটিও সত্য হলে যুক্তিটি অবৈধ হতে পারে। যেমন যুক্তি প্রথম লাইনে উদাহরণ: যুক্তি প্রথম লাইনে সকল মানুষ হয় মরণশীল ব্র্যাকেটে যুক্তিবাক্য ড্যাশ দিয়ে সত্য। দ্বিতীয় লাইনে সকল দার্শনিক হয় মরণশীল ব্র্যাকেটে যুক্তিবাক্য ড্যাশ দিয়ে সত্য। তৃতীয় লাইনে সুতরাং সকল দার্শনিক হয় মানুষ ব্র্যাকেটে সিদ্ধান্ত ড্যাশ দিয়ে সত্য। যুক্তিটির আকার: প্রথম লাইনে সকল পি হয় এম যুক্তিবাক্য ড্যাশ দিয়ে সত্য। দ্বিতীয় লাইনে সকল এস হয় এম যুক্তিবাক্য ড্যাশ দিয়ে সত্য। তৃতীয় লাইনে সুতরাং সকল এস হয় পি সিদ্ধান্ত ড্যাশ দিয়ে সত্য। ব্যাখ্যা: এই যুক্তি এবং যুক্তির আকারটিতে দেখা যায় যে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে দুটি যুক্তিবাক্য থেকে। উভয় ক্ষেত্রেই যুক্তিবাক্য দুটি সত্যরূপে গণ্য, আবার সিদ্ধান্তটিও সত্যরূপে গ্রাহ্য। অথচ যুক্তিটি এখানে অবৈধ রূপে গণ্য, কারণ এখানে এই যুক্তিটির ক্ষেত্রে বৈধ যুক্তির জন্য যে সমস্ত নিয়ম নির্ধারিত হয়েছে তার সবগুলিকে যথাযথভাবে মানা হয়নি। যুক্তিটির ক্ষেত্রে তাই একটি বিশেষ দোষের উদ্ভব ঘটেছে। সে কারণেই যুক্তিটি অবৈধ রূপে গণ্য। সুতরাং দাবি করা সঙ্গত যে একটি অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতেও পারে। প্রশ্ন 4, যুক্তি কি উদাহরণসহ আলোচনা করো। নম্বর 8, উত্তর: যুক্তি হলো অনুমানের ভাষাগত কাঠামো। অনুমানকে যখন ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকেই বলে যুক্তি। অনুমানই হলো যুক্তির মূল ভিত্তি। কোনো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য সম্পর্কে জ্ঞান লাভ করার যে মানসিক প্রক্রিয়া তাকেই বলে অনুমান। এই অনুমানে ভাষাগত কাঠামোকেই বলা হয় যুক্তি। যুক্তি হলো এমনই এক ভাষাগত কাঠামো যেখানে এক বা একাধিক বাক্যের সত্যতা থেকে অপরের একটি বাক্যের সত্যতা প্রতিপাদন করা যায়। যুক্তি হলো ভাষায় প্রকাশিত এক স্পষ্ট বিষয়। অনুমান হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া, কিন্তু যুক্তি কোনো মানসিক প্রক্রিয়া নয়। অথচ আমরা অনেক সময় যুক্তি ও অনুমান শব্দ দুটিকে একার্থে ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে তাই বুঝে নেওয়ার দরকার যে ব্যাপকতর অর্থে যুক্তি ও অনুমান সমার্থক শব্দরূপে গণ্য। তা সত্ত্বেও বলা যায় যে অনুমান যেহেতু একটি মানসিক প্রক্রিয়া রূপে গণ্য, সেহেতু তা অস্পষ্ট রূপেই গ্রাহ্য। কিন্তু যুক্তি কোনো অস্পষ্ট বিষয় নয়। যুক্তি হলো ভাষার মাধ্যমে প্রকাশিত এক স্পষ্ট বিষয়। এরূপ স্পষ্ট যুক্তির আলোচনায় তর্কবিদ্যা করে থাকে।
যুক্তি হলো বচন সমষ্টি বা যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্কে আবদ্ধ। যুক্তি হলো বচনের সমষ্টি যার একটি সিদ্ধান্তরূপে এবং অপরগুলি হেতু বাক্যরূপে গ্রাহ্য। যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় বা প্রতিপাদন করা হয় তাকে বলে সিদ্ধান্ত ব্র্যাকেটে কনক্লুশন। আর যে বচনগুলি সাহায্যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সেগুলোকে বলা হয় হেতুবাক্য ব্র্যাকেটে প্রেমিসেস। যে কোনো যুক্তিতে হেতুবাক্যের সাহায্যেই আমরা তাই সিদ্ধান্তটি কে প্রতিষ্ঠা করে থাকি। উদাহরণস্বরূপ, প্রথম লাইনে সকল মানুষ হয় মরণশীল ব্র্যাকেটে যুক্তিবাক্য, দ্বিতীয় লাইনে রাম হয় মানুষ ব্র্যাকেটে যুক্তিবাক্য, তৃতীয় লাইনে সুতরাং রাম হয় মরণশীল ব্র্যাকেটে সিদ্ধান্ত। প্রশ্ন 5, যুক্তির স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি কি? প্রশ্নমান 8। উত্তর, প্রত্যেকটি যুক্তির ক্ষেত্রেই কিছু স্বরূপ বা প্রকৃতিগত বৈশিষ্ট্য দেখা যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1, যুক্তি কোনো মানসিক ক্রিয়া নয়। মানসিক ক্রিয়ারূপে যা গণ্য তা হলো অনুমান। যুক্তি হলো মানসিক ক্রিয়ার বহির্ভূত এক বিষয়। 2, অনুমানের ভাষাগত রূপ। যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত একটি স্পষ্ট রূপ। অনুমান হলো একটি অস্পষ্ট বিষয়, কিন্তু যুক্তি হলো একটি স্পষ্ট বিষয়। ভাষার মাধ্যমে স্পষ্টভাবে উপস্থাপিত অনুমানই হলো যুক্তি। 3, একাধিক বচনের সমষ্টিগত রূপ। যুক্তি হলো একাধিক বচনের একটি সমষ্টিগত রূপ। এই বচনগুলি পারস্পরিকভাবে যুক্তিবাক্য বা হেতুবাক্য এবং সিদ্ধান্তের সম্পর্কিত। পৃষ্ঠা 10। যুক্তিতে থাকে একটি সিদ্ধান্ত এবং এক বা একাধিক হেতুবাক্য। 4, সিদ্ধান্ত ও যুক্তিবাক্যের উপস্থিতি। যুক্তির ক্ষেত্রে আমরা প্রতিপাদ্য বিষয়টিকে যে বচনের মাধ্যমে প্রমাণ করি তাকে বলে সিদ্ধান্ত, আর যে বচনগুলির সাহায্যে সিদ্ধান্তকে প্রমাণ করা হয় বা প্রতিষ্ঠা করা হয় তাকে বলে যুক্তিবাক্য। 5, যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্কযুক্ত যুক্তি। যুক্তির ক্ষেত্রে আমরা প্রথমে হেতুবাক্য তথা যুক্তিবাক্যকে উল্লেখ করি এবং সবার শেষে উল্লেখ করি সিদ্ধান্তকে। সিদ্ধান্তের বক্তব্য বিষয়ই হলো যুক্তিবাক্যের মূল বক্তব্য বিষয়। 6, এক বা একাধিক যুক্তিবাক্য ও একটিমাত্র সিদ্ধান্তের উপস্থিতি। কোনো যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যের সংখ্যা একটি বা একাধিক হতে পারে, কিন্তু সিদ্ধান্তের সংখ্যা সবসময় একটি হয়। 7, যুক্তিবাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের সত্যতা নির্ভরশীল। যুক্তিবাক্য তথা হেতুবাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের সত্যতাও নির্ভরশীল হয়, অর্থাৎ সিদ্ধান্তের সত্যতাটি যুক্তিবাক্যের সত্যতা থেকেই নিঃসৃত হয়। 8, যুক্তি বৈধ অথবা অবৈধ রূপে গণ্য। যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হতেও পারে, আবার তা নাও হতে পারে। যদি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তবে তা বৈধ হয়, আর যদি তা না হয় তবে তা অবৈধ হয়। 9, যুক্তি সম্ভাব্য রূপে গণ্য। যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত না হলে তা অনেক সময় সম্ভাব্য রূপেও গণ্য হয়। প্রশ্ন 6, অবরোহ যুক্তি কি? অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি কি? 2+6। উত্তর, তর্কবিদ্যায় যুক্তিকে দুভাগে ভাগ করা হয়েছে। 1, অবরোহ যুক্তি ব্র্যাকেটে ডিডাকটিভ আর্গুমেন্ট ব্র্যাকেট ক্লোজ এবং 2, আরোহ যুক্তি ব্র্যাকেটে ইন্ডাকটিভ আর্গুমেন্ট ব্র্যাকেট ক্লোজ। যে যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর নয়, সেই যুক্তিকে বলা হয় অবরোহ যুক্তি বা ডিডাকটিভ আর্গুমেন্ট। অর্থাৎ এরূপ যুক্তিতে সিদ্ধান্তের সত্যতা যুক্তিবাক্যের সত্যতা থেকেই প্রমাণিত হয়। আরও বলা যায় যে অবরোহ যুক্তিতে সিদ্ধান্তের প্রমাণিত বিষয়টি কখনোই যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করে যেতে পারে না। উদাহরণ, প্রথম লাইনে কোনো কোনো ছাত্র হয় সৎ মানুষ ব্র্যাকেটে যুক্তিবাক্য, দ্বিতীয় লাইনে সুতরাং কোনো কোনো সৎ মানুষ হয় ছাত্র ব্র্যাকেটে সিদ্ধান্ত। ব্যাখ্যা, এখানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে, আবার সিদ্ধান্তের বক্তব্য বিষয়টি অর্থাৎ প্রমাণিত বিষয়টি যুক্তিবাক্যের বক্তব্য বিষয়ের সঙ্গে সমান ব্যাপক। সিদ্ধান্তের বক্তব্য বিষয় তাই যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করে যায়নি, সুতরাং এটি একটি অবরোহ যুক্তিরূপে গণ্য।
অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। অবরোহ যুক্তির ক্ষেত্রে তার নিজস্ব কতগুলি বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। এক বা একাধিক যুক্তিবাক্য। অবরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য তথা হেতু বাক্যের সংখ্যা হলো এক বা একাধিক। একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হতে পারে, আবার একাধিক তথা দুটি যুক্তিবাক্য থেকেও সিদ্ধান্তটি প্রতিষ্ঠিত হতে পারে। 2. অনিবার্যভাবে নিঃসৃত যুক্তিবাক্য এক বা একাধিক যাই হোক না কেন তা থেকে যে সিদ্ধান্তটি নিঃসৃত হয় তা অনিবার্যভাবেই নিঃসৃত হয়। 3. যুক্তিবাক্যের অন্তর্নিহিত সিদ্ধান্ত। অবরোহ যুক্তির সিদ্ধান্তে যে বিষয়টিকে প্রমাণ করা হয় তা যুক্তিবাক্যের মধ্যেই অপ্রমাণিতভাবে নিহিত থাকে, অর্থাৎ সিদ্ধান্তে এমন কিছুকে প্রমাণ করা হয় না যা যুক্তিবাক্যের বক্তব্য বিষয়ের মধ্যে নেই। 4. সিদ্ধান্ত অপেক্ষা ব্যাপকতর যুক্তিবাক্য। অবরোহ যুক্তির সিদ্ধান্তটির ব্যাপকতা বা বিস্তৃতি কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে যায় না। সিদ্ধান্তের ব্যাপকতা তাই হয় যুক্তিবাক্যের সমান হবে অথবা তার চেয়ে কম হবে, কখনো যুক্তিবাক্যের চেয়ে বেশি হবে না। 5. আকারগত সত্যতার উপর গুরুত্ব আরোপ। অবরোহ যুক্তির ক্ষেত্রে শুধুমাত্র আকারগত সত্যতার ওপরে গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এখানে বস্তুগত সত্যতার ওপর কোনো গুরুত্ব দেওয়া হয় না। 6. যুক্তিবাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের নির্ভরশীলতা। অবরোহ যুক্তির সিদ্ধান্তের সত্যতা তার যুক্তিবাক্যের সত্যতার উপর নির্ভর করে, অর্থাৎ যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটিও সত্য হতে বাধ্য। তাই যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কখনোই মিথ্যা হতে পারে না। 7. যুক্তিবাক্যের দ্বারা সিদ্ধান্তের প্রমাণ। অবরোহ যুক্তির উদ্দেশ্য হল যুক্তিবাক্যের সহায়তায় সিদ্ধান্তের সত্যতাকে প্রমাণ করা। যুক্তিবাক্যের বাইরে কোনো বক্তব্য দ্বারা সিদ্ধান্তের সত্যতাকে প্রমাণ করা হয় না। 8. সিদ্ধান্তের সত্যতা যাচাই। অবরোহ যুক্তির সিদ্ধান্তের সত্যতাকে প্রমাণ করাই হলো তার প্রাথমিক মৌল উদ্দেশ্য, এবং এরই পরিপ্রেক্ষিতে অবরোহ যুক্তির অপরাপর বিচার সম্ভব হয়। প্রশ্ন 7. আরোহ যুক্তি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর: যে যুক্তিতে একাধিক বিশেষ বিশেষ যুক্তিবাক্যের উপর নির্ভর করে প্রকৃতির একরূপতা এবং কার্যকারণ নিয়মের নীতির সাহায্যে পর্যবেক্ষণ ও নিরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় এবং সিদ্ধান্তটি সবসময় যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে যায়, সেই যুক্তিকেই বলে আরোহ যুক্তি বা ইন্ডাকটিভ আর্গুমেন্ট। পৃষ্ঠা 11। এইরূপ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হলেও তা কখনোই অনিবার্যভাবে নিঃসৃত নয়। এইরূপ যুক্তির সিদ্ধান্তটির ব্যাপকতা সবসময় যুক্তিবাক্যের ব্যাপকতার চেয়ে বেশি। উদাহরণ: রাম নামে একটি বিশেষ মানুষ হয় মরণশীল। দ্বিতীয় লাইনে শ্যাম নামে একটি বিশেষ মানুষ হয় মরণশীল। তৃতীয় বাক্য যদু নামে একটি বিশেষ মানুষ হয় মরণশীল। সুতরাং চতুর্থ লাইনে সুতরাং সকল মানুষ হয় মরণশীল। ব্যাখ্যা: এইরূপ যুক্তিটিতে দেখা যায় যে একাধিক যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে। এরূপ সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হলেও তা কখনোই অনিবার্যভাবে নিঃসৃত নয়। কারণ এখানে সিদ্ধান্তটি হলো একটি সার্বিক বচন, সে কারণেই সিদ্ধান্তটি বক্তব্য বিষয় যুক্তিবাক্যের বক্তব্য বিষয়কে অতিক্রম করে গেছে। স্বাভাবিক পরিণতিতে সিদ্ধান্তের ব্যাপকতা যুক্তিবাক্যের ব্যাপকতার চেয়ে অনেক বেশি। যুক্তিবাক্যগুলি যেখানে বিশেষ রূপে গণ্য সেখানে সিদ্ধান্তটি সামান্য বা সার্বিক রূপে গ্রাহ্য। সুতরাং এইরূপ যুক্তিটি আরোহ অনুমানের একটি প্রকৃষ্ট উদাহরণ। প্রশ্ন 8. আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি কি? উত্তর: প্রত্যেকটি আরোহ যুক্তিতেই তার নিজস্ব কিছু বৈশিষ্ট্যমূলক পরিচয় ফুটে ওঠে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. যুক্তিবাক্য থেকে নিঃসৃত সিদ্ধান্ত। অবরোহ যুক্তিতে যেমন যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, আরোহ যুক্তির সিদ্ধান্তটিও তেমনি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়, অর্থাৎ যুক্তিবাক্যই হল আরোহ যুক্তির মূল ভিত্তি। 2. একাধিক যুক্তিবাক্য নিশ্চিত সিদ্ধান্ত। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় একাধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়। আরোহ যুক্তির সিদ্ধান্তটিকে কখনোই একটি মাত্র বা দুটি মাত্র
যুক্তিবাক্যের সাহায্যে প্রতিষ্ঠা করা যায় না। 3. সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত নয়। আরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় ঠিকই, কিন্তু তা কখনোই অনিবার্যভাবে নিঃসৃত নয়, অর্থাৎ যুক্তিবাক্যগুলি সত্য হলেও সিদ্ধান্তটি মিথ্যা হতে পারে। 4. যুক্তিবাক্য অপেক্ষা ব্যাপকতর সিদ্ধান্ত। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হয়, অর্থাৎ ব্যাপকতা বা বিস্তৃতির পরিপ্রেক্ষিতে তা সবসময় যুক্তিবাক্যের চেয়ে বেশি বা অধিক ব্যাপক। 5. বস্তুগত সত্যতার উপর গুরুত্ব আরোপ। আরোহ যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতার উপর গুরুত্ব দেওয়া না হলেও বস্তুগত সত্যতার উপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ বস্তুগত দিকের প্রতি আদৌ উপেক্ষা করা হয় না। 6. প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপস্থিতি। আরোহ যুক্তির আকারগত ভিত্তি হিসেবে দুটি নিয়মের উল্লেখ করা যায়। এই দুটি নিয়মের একটি হল প্রকৃতির একরূপতা নীতি এবং অন্যটি হল কার্যকারণ নীতি। এই দুটি নিয়মের ওপর নির্ভর করেই সিদ্ধান্তে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করা যায়। আরোহ যুক্তির বস্তুগত ভিত্তি। আরোহ যুক্তির বস্তুগত ভিত্তি হিসেবে দুটি নিয়মের উল্লেখ করা যায়। এই দুটি নিয়মের একটি হল পর্যবেক্ষণ এবং অপরটি হল পরীক্ষণ। এই দুটি নিয়মের সাহায্যেই আরোহ যুক্তির সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক রূপে গণ্য হয়। 8. কার্যকারণ সম্বন্ধের প্রতিষ্ঠা। আরোহ যুক্তির আরও একটি মৌল বৈশিষ্ট্য হল সিদ্ধান্তে কার্যকারণ সম্বন্ধকে প্রতিষ্ঠা করা। প্রশ্ন 9. অবরোহ এবং আরোহ যুক্তির পার্থক্য কি তা আলোচনা করো। উত্তর: অবরোহ এবং আরোহ যুক্তির পার্থক্য। পার্থক্যের বিষয় এখানে 3টে ভাগ করেছে। একদম বাঁদিকে রয়েছে পার্থক্যের বিষয়, তারপরে মাঝে রয়েছে অবরোহ যুক্তি, আর একদম ডান দিকে রয়েছে আরোহ যুক্তি। পার্থক্যের বিষয়: 1. ব্যাপকতা। অবরোহ যুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটির ব্যাপকতা যুক্তিবাক্যের ব্যাপকতার চেয়ে কম অথবা তার সমান হবে, কিন্তু কোনো ক্ষেত্রেই তার বেশি হবে না। অর্থাৎ অবরোহের ক্ষেত্রে সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে যেতে পারে না। আরোহ যুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটির ব্যাপকতা সবসময়ই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে যায়, কারণ এক্ষেত্রে যুক্তিবাক্যগুলি বিশেষ হলেও সিদ্ধান্তটি সামান্য বা সার্বিক রূপে গণ্য হয়। পার্থক্যের বিষয় 2. যুক্তিবাক্যের সংখ্যা। অবরোহ যুক্তির ক্ষেত্রে একটি মাত্র যুক্তিবাক্য থেকেও একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হতে পারে, বা দুটি মাত্র যুক্তিবাক্য থেকেও একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হতে পারে, কারণ অবরোহ যুক্তিকে মাধ্যম এবং অমাধ্যম ভেদে দ্বিবিধ রূপে স্বীকার করা হয়েছে। অন্যদিকে আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সবসময় একাধিক যুক্তিবাক্যের ওপর নির্ভর করে প্রতিষ্ঠিত, কারণ এক্ষেত্রে যুক্তিবাক্যের সংখ্যা যতই বৃদ্ধিপ্রাপ্ত হয় আরোহ যুক্তির গ্রহণযোগ্যতাও ততই বৃদ্ধি পায়। পৃষ্ঠা 12। পার্থক্যের বিষয় 3. সত্যতা। অবরোহ যুক্তির ক্ষেত্রে যে সত্যতা নিয়ে আলোচনা করা হয় তা হল আকারগত সত্যতা, ব্র্যাকেটে ফর্মাল ট্রুথ, ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এক্ষেত্রে যুক্তির অন্তর্গত বচনগুলি বাস্তবে সত্য না মিথ্যা এই প্রশ্ন অবান্তর। যুক্তির আকারগত সত্যতা লাভ করাই হল অবরোহ যুক্তির একমাত্র উদ্দেশ্য। তাই এক্ষেত্রে যুক্তির আকারগত নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা সেদিকেই তীক্ষ্ণ নজর রাখা হয়। আরোহ যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতা ছাড়াও বস্তুগত সত্যতার উপর গুরুত্ব আরোপ করা হয়, অর্থাৎ এক্ষেত্রে যুক্তির অন্তর্গত বচনগুলি বাস্তবে সত্য না মিথ্যা সেই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, কারণ আরোহ যুক্তির মুখ্য উদ্দেশ্যই হল একটি বস্তুগত সত্যতা সম্পন্ন সামান্য বা সার্বিক বচন লাভ করা। পার্থক্যের বিষয় 4. অনিবার্যতা। অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্যের মধ্যে সুপ্ত বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। যুক্তিবাক্যে যা প্রচ্ছন্ন থাকে সেটি সিদ্ধান্তে স্পষ্টভাবে প্রকাশিত ও প্রমাণিত হয়। এই কারণেই দাবি করা হয় যে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যুক্তিবাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের সত্যতাও নির্ভর করে। আর আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্যের মধ্যে সুপ্ত বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে না। এক্ষেত্রে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে বিরাট ব্যবধান থাকে, কারণ আরোহ যুক্তির
যুক্তিবাক্যগুলি যেখানে কতকগুলি বিশেষ দৃষ্টান্তকে সূচিত করে, সেখানে সিদ্ধান্তটি একটি সার্বিক বা সামান্য বচনকে প্রতিষ্ঠিত করে। এই কারণেই আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় সম্ভাব্য রূপে স্বীকৃত। পার্থক্যের বিষয় 5, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক। অবরোহ যুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি অবশ্যই যুক্তিবাক্য দ্বারা সমর্থিত হয়। শুধু তাই নয়, তা যুক্তিবাক্যের সমর্থনে সম্পূর্ণভাবে প্রমাণিতও হয়। স্বাভাবিকভাবেই তাই এই ধরনের যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা রূপে প্রমাণিত হতে পারে না। এক্ষেত্রে তাই যুক্তিবাক্যের সঙ্গে সিদ্ধান্তের সম্পর্ক হল প্রসক্তি সম্পর্ক। আর আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। এক্ষেত্রে সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য একটি আরোহমূলক উল্লম্ফনের প্রয়োজন হয়। সুতরাং আরোহ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যগুলি সত্য হলেও সিদ্ধান্তটি সত্য হবেই এমন দাবি করা যায় না। এই জন্য যুক্তিবাক্যগুলি সত্য হলেও সিদ্ধান্তটি মিথ্যা হতে পারে। পার্থক্যের বিষয় 6, মূল্যায়ন। অবরোহ যুক্তির ক্ষেত্রে অবরোহ যুক্তিকে আমরা বৈধ বা অবৈধ রূপে মূল্যায়ন করতে পারি। অবরোহ যুক্তির ক্ষেত্রে কতগুলি আকারগত বৈধতার নিয়ম প্রয়োগ করা হয়। এই সমস্ত নিয়মগুলিকে মেনে চললে আমরা যুক্তিটিকে বৈধ রূপে উল্লেখ করি, আর না মেনে চললে তাকে অবৈধ যুক্তি বলে থাকি। আর আরোহ যুক্তির ক্ষেত্রে বৈধতার প্রশ্নটি একেবারেই অপ্রাসঙ্গিক, কারণ এক্ষেত্রে সিদ্ধান্তটি কখনোই অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় না। সুতরাং বৈধ ও অবৈধের মাপকাঠি এক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়। এক্ষেত্রে একমাত্র বিচার্য হল সিদ্ধান্তের সম্ভাব্যতা। পার্থক্যের বিষয় 7, বিশ্লেষক এবং সংশ্লেষক। অবরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তে আমরা যে সত্যকে প্রতিষ্ঠা করি তা বিশেষ হতে পারে, আবার তা সামান্যও হতে পারে। তবে বিশেষই হোক আর সামান্যই হোক, তা অবশ্যই বিশ্লেষক মূলক হবে। আর আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তে আমরা যে সত্যকে প্রতিষ্ঠা করি তা সবসময়ই সামান্যরূপে পরিগণিত হয়। সিদ্ধান্তটি আবার সর্বদা সংশ্লেষকমূলকই হয়, কখনো বিশ্লেষকমূলক হয় না। যেমন কিছু মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সকল মানুষ হয় মরণশীল। এই মরণশীলতা নামক বৈশিষ্ট্য বা গুণ মানুষকে বিশ্লেষণ করলে পাওয়া সম্ভব নয়। এ হলো আমাদের অভিজ্ঞতার দ্বারা অর্জিত একটি নতুন গুণ, যা ভবিষ্যতে সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। পার্থক্যের বিষয় 8, সিদ্ধান্তের প্রকৃতি। অবরোহ যুক্তির ক্ষেত্রে এক্ষেত্রে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি সাপেক্ষ বা শর্তাধীন বচন অথবা নিরপেক্ষ বা শর্তহীন বচন যে কোনো রূপেই প্রকাশিত হতে পারে। অবরোহ যুক্তির বিভিন্ন প্রকারের ফলেই সিদ্ধান্তের এইরূপ ভিন্নতা সম্ভব। অন্যদিকে আরোহ যুক্তির ক্ষেত্রে বিভিন্ন প্রকার পরিলক্ষিত হলেও সর্বক্ষেত্রেই সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ সার্বিক বচন রূপে প্রকাশিত হয়। পৃষ্ঠা 13, প্রশ্ন 10, যুক্তি ও যুক্তির আকার কি তা আলোচনা করো। অবরোহ যুক্তির আকার কিভাবে নির্ণয় করা যায়? 4+4। উত্তর, যুক্তি হল অনুমানের ভিত্তি করে গড়ে ওঠা এক ধরনের ভাষাগত কাঠামো, যেখানে এক বা একাধিক বাক্যের সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা প্রতিষ্ঠিত করা হয়। উদাহরণস্বরূপ, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মরণশীল। যুক্তির আকার যে কাঠামোয় বা আকারে যুক্তিটিকে প্রকাশ করা হয়, অর্থাৎ যে কায়দায় বা কৌশলে একাধিক বচন সংশ্লিষ্ট হয়ে একটি যুক্তিকে গঠন করে, সেই রূপটিকেই বলা হয় যুক্তির আকার। কোনো একটি যুক্তির উপাদান পরিবর্তনীয় হলেও আর তার আকারটি কিন্তু অপরিবর্তনীয় হয়। নিচে উদাহরণের সাহায্যে যুক্তির আকারের বিষয়টিকে সহজভাবে উল্লেখ করা হলো। উদাহরণস্বরূপ, সকল এম হয় পি, দ্বিতীয় লাইন সকল এস হয় এম, তৃতীয় লাইন সুতরাং সকল এস হয় পি। অবরোহ যুক্তির আকার। একটি অবরোহ যুক্তি শুধুমাত্র কতকগুলি সরল বচন সহযোগে গঠিত হতে পারে, আবার একাধিক জটিল বচন সহযোগেও গঠিত হতে পারে। সরল যুক্তি ও তার আকার। কোনো অবরোহ যুক্তিতে যদি শুধুমাত্র সরল নিরপেক্ষ বচন থাকে, তাহলে যুক্তিটির অন্তর্গত প্রত্যেকটি সরল নিরপেক্ষ বচনের আকার পেলেই আমরা যুক্তিটিকে সামগ্রিক আকার পেয়ে যাই। এক্ষেত্রে সরল বচনগুলির
কে পদে বিভক্ত করতে হয় এবং পদগুলির পরিবর্তে পি, এস, এম প্রভৃতি বর্ণ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আরও মনে রাখতে হবে যে একটি যুক্তিতে একই পদ বা বর্ণ একাধিকবার ব্যবহৃত হয়। উদাহরণ: যুক্তি: প্রথম লাইনে সকল মন্দির হয় আরাধনা স্থান, দ্বিতীয় লাইনে সকল মসজিদ হয় আরাধনা স্থান, তৃতীয় লাইনে সুতরাং সকল মসজিদ হয় মন্দির। যুক্তিটির আকার: প্রথম লাইনে সকল পি হয় এম, দ্বিতীয় লাইনে সকল এস হয় এম, তৃতীয় লাইনে সুতরাং সকল এস হয় পি। জটিল অবরোহ যুক্তি ও তার আকার: যদি একটি অবরোহ যুক্তিতে অন্ততপক্ষে একটি জটিল বচন থাকে তাহলে এইরূপ যুক্তির আকার পাওয়ার জন্য এর অন্তর্গত সরল বচনগুলিকে এক্স, ক্যাপিটাল এক্স, ওয়াই, জেড ইত্যাদি বর্ণ প্রতীক দিয়ে সরিয়ে ফেলতে হবে। এর ফলে যুক্তিটির একটি নির্দিষ্ট আকার পাওয়া যায়। উদাহরণ: যুক্তি: প্রথম লাইনে কাকলি দর্শন পড়বে অথবা ভূগোল পড়বে, দ্বিতীয় লাইনে কাকলি দর্শন পড়বে না, তৃতীয় লাইনে সুতরাং কাকলি ভূগোল পড়বে। যুক্তিটির আকার হয় এক্স অথবা ওয়াই, দ্বিতীয় লাইনে এমন নয় যে এক্স, তৃতীয় লাইনে সুতরাং ওয়াই। প্রশ্ন 11: যুক্তির বৈধতা বলতে কি বোঝো? একটি অবরোহ যুক্তির বৈধ হওয়ার শর্তগুলি কি? উত্তর: যুক্তির বৈধতা: বৈধতা শব্দটির সঙ্গে জড়িত অবরোহ যুক্তি। বৈধতা শব্দটির অর্থ হল কোনো একটি অবরোহ যুক্তি বৈধ বা ভ্যালিড অথবা অবৈধ বা ইনভ্যালিড রূপে গ্রাহ্য, অর্থাৎ যে কোনো অবরোহ যুক্তি হয় বৈধ অথবা অবৈধ রূপে গণ্য হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয় আর কখন অবৈধ হয়? যুক্তির বৈধতার ক্ষেত্রে এরূপ প্রশ্ন দুটি উত্তর খোঁজা একান্ত জরুরি। অবরোহ যুক্তির বৈধ হওয়ার শর্ত: অবরোহ যুক্তি একমাত্র তখনই বৈধ রূপে গণ্য হতে পারে যখন তা বৈধতার শর্তগুলিকে যথাযথভাবে অনুসরণ করে। কোনো অবরোহ যুক্তির বৈধতার শর্তগুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, অর্থাৎ যুক্তিবাক্যের বক্তব্য বিষয়ের বাইরে কোনো কিছুকে অবরোহ যুক্তির সিদ্ধান্তে প্রমাণ করা হয় না। এরূপ শর্তের অধীনে যুক্তি বৈধ হতে পারে, অন্যথায় যুক্তিটি অবৈধ রূপে গণ্য হয়। 2. যুক্তিবাক্যের সত্যতার উপর সিদ্ধান্তের সত্যতাটি নির্ভরশীল হবে, অর্থাৎ যুক্তিবাক্য এবং যুক্তিবাক্যগুলি যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটিও অবশ্যই সত্য হবে। এইরূপ শর্তের অধীনে যুক্তিটি বৈধ হয়, অন্যথায় যুক্তিটি অবৈধ হয়। 3. যুক্তিবাক্য বা যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তটি কখনোই মিথ্যা হতে পারে না, কারণ সত্য যুক্তিবাক্য থেকে মিথ্যা সিদ্ধান্ত নিঃসৃত হলে সিদ্ধান্তটি কখনোই অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিঃসৃত হতে পারে না। তাই এক্ষেত্রে যুক্তিটি বৈধ না হয়ে অবৈধ হয়। 4. অবরোহ যুক্তির গঠনে যে সমস্ত নিয়মাবলী আছে সেগুলিকে যথাযথভাবে অনুসরণ করতে হয়, তা না হলে যুক্তিটি বৈধ না হয়ে অবৈধ হয়। 5. যুক্তির আকারগুলিকে যথাযথভাবে উপস্থাপিত করতে হয়। কোনো অবরোহ যুক্তির আকার সঠিক হলে যুক্তিটিও বৈধ হবে, অন্যথায় তা অবৈধ রূপে গণ্য হয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 14। প্রশ্ন 12: অবরোহ যুক্তি কি সবসময় বৈধ হয়? বৈধ ও অবৈধ অবরোহ যুক্তির বিষয় দুটির উদাহরণ সহ আলোচনা করো। 2+3+3। উত্তর: অবরোহ যুক্তি যে সবসময় বৈধ হবে এমন নয়, আবার তা যে সবসময় অবৈধ হবে এমনও নয়। অবরোহ যুক্তি তাই কোনো কোনো সময় বৈধ রূপে গণ্য হয়, আবার কোনো কোনো সময় অবৈধ রূপেও গণ্য হয়। অবরোহ যুক্তির বৈধ ও অবৈধ রূপ দুটিকে উদাহরণ সহ নিচে উল্লেখ করা হলো। বৈধ অবরোহ যুক্তির উদাহরণ সহ আলোচনা। উদাহরণ: যুক্তি: প্রথম লাইনে সকল মানুষ হয় মরণশীল, দ্বিতীয় লাইনে রাম হয় মানুষ। এই দুটো যুক্তিবাক্য। তারপরে তৃতীয় লাইনের সিদ্ধান্ত রাম হয় মরণশীল, সুতরাং রাম হয় মরণশীল। এখানে যুক্তিবাক্য দুটি সত্য আর সিদ্ধান্তটিও সত্য। যুক্তিটির আকার: সকল এম হয় পি, দ্বিতীয় লাইন সকল এস হয় এম, সুতরাং এস হয় পি। এই অবরোহ যুক্তিটি বৈধ রূপে গণ্য, কারণ এখানে বৈধতার শর্তগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে, আবার যুক্তিটি আকারটিও
যথাযথভাবে নিয়ম অনুসরণ করে গঠিত বলে তা বৈধরূপে গণ্য। অবৈধ অবরোহ যুক্তি উদাহরণ সহ আলোচনা। উদাহরণ: যুক্তি: প্রথমে সকল বিড়াল হয় জন্তু, দ্বিতীয় বাক্য সকল বাঘ হয় জন্তু, তৃতীয় বাক্য সুতরাং সকল বাঘ হয় বিড়াল। ওপরের যুক্তিবাক্য দুটি সত্য আর সিদ্ধান্তটি মিথ্যা। যুক্তিটির আকার: প্রথম লাইন সকল পি হয় এম, দ্বিতীয় লাইন সকল এস হয় এম, তৃতীয় লাইন সুতরাং সকল এস হয় পি। ব্যাখ্যা: এই অবরোহ যুক্তিটি হলো অবৈধ, কারণ এখানে বৈধতার শর্তগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়নি। আবার যুক্তিটির আকারটিও যথাযথভাবে নিয়ম অনুসরণ করে গঠিত হয়নি বলে যুক্তির আকারটিও অবৈধরূপে গণ্য। প্রশ্ন 13, বৈধতা এবং সত্যতার মধ্যে পার্থক্য কি তা উদাহরণ সহযোগে আলোচনা করো। উত্তর: বৈধতা যুক্তির, সত্যতা বচনের। বৈধতা বলতে বোঝায় কোনো একটি যুক্তি বৈধ বা অবৈধ। বৈধতার বিষয়টি তাই যুক্তির সঙ্গে জড়িত। কিন্তু সত্যতা বলতে বোঝায় কোনো একটি বচন সত্য অথবা মিথ্যা। সত্যতার বিষয়টি তাই বচনের সঙ্গে জড়িত। একটি অবরোহ যুক্তি তাই বৈধ বা অবৈধ রূপে গণ্য হতে পারে, কিন্তু অবরোহ যুক্তি যে বচনগুলির দ্বারা গঠিত হয় সেগুলিকে বলা হয় যুক্তির অবয়ব বা অংশ। যুক্তির এই সমস্ত অবয়ব বা অংশরূপে বচনগুলি সত্য বা মিথ্যা হতে পারে। অবরোহ যুক্তির ক্ষেত্রে বচনগুলির সত্যতার ওপর যুক্তির বৈধতা নির্ভর করে। সুতরাং দেখা যায় যে যুক্তির ক্ষেত্রে বৈধতার সঙ্গে সত্যতার এক প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত সত্য হলে যুক্তি বৈধ হয়। অবরোহ যুক্তির ক্ষেত্রে দেখা যায় যুক্তিবাক্য অথবা যুক্তিবাক্যগুলি সত্য এবং সিদ্ধান্তটিও সত্য হলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়। অর্থাৎ কোনো অবরোহ যুক্তির সমস্ত অবয়ব বচনগুলি সত্য হলে যুক্তিটি বৈধ হবে। বৈধ শব্দটি তাই শুধুমাত্র যুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য, কখনোই বচনের ক্ষেত্রে প্রযুক্ত নয়। আবার সত্যতা শব্দটি শুধুমাত্র অবয়ব বচনগুলির ক্ষেত্রেই প্রযোজ্য, কখনোই যুক্তির ক্ষেত্রে নয়। যদিও একথা ঠিকই যে বচনগুলির সত্যতার উপর যুক্তির বৈধতা নির্ভর করে। যুক্তি: কোনো মানুষ নয় সুখী, সত্য। দ্বিতীয় লাইনে সকল কবি হয় মানুষ, সত্য। তৃতীয় লাইনে সুতরাং কোনো কবি নয় সুখী, সত্য। যুক্তিটির আকার কোনো এম নয় পি, সত্য। দ্বিতীয় লাইন সকল এস হয় এম, সত্য। তৃতীয় লাইনে সুতরাং কোনো এস নয় পি, সত্য। ব্যাখ্যা: এক্ষেত্রে দেখা যায় যে যুক্তিটির বৈধতার নিয়মগুলিকে বা শর্তগুলিকে যথাযথভাবে অনুসরণ করেছে বলে যুক্তিটি বৈধ হয়েছে। আবার এই যুক্তিটির আকারটিও যথাযথভাবে গঠিত বলে তা বৈধ হয়েছে। এই দুটি ক্ষেত্রেই দেখা যায় যে যুক্তিবাক্যগুলি সত্য এবং সিদ্ধান্তটিও সত্য হওয়ায় এগুলি বৈধরূপে গণ্য। অর্থাৎ বৈধ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্যের সত্যতার ওপর সিদ্ধান্তের সত্যতা নির্ভর করে। যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হয়। অবরোহ যুক্তির ক্ষেত্রে দেখা যায় যে যুক্তিবাক্য বা যুক্তিবাক্যগুলি সত্য কিন্তু সিদ্ধান্তটি মিথ্যা হলে যুক্তিটি অবৈধ রূপে গণ্য হয়। অবৈধ শব্দটি তাই শুধুমাত্র যুক্তির ক্ষেত্রেই প্রযুক্ত হতে পারে, কখনো বচনের ক্ষেত্রে নয়। আবার সত্যতা শব্দটি শুধুমাত্র যুক্তির অন্তর্গত অবয়ব বচনগুলির ক্ষেত্রেই প্রযুক্ত হতে পারে, কখনোই যুক্তির ক্ষেত্রে নয়। যদিও একথা ঠিক যে যুক্তির অন্তর্গত বচনগুলির সত্যতার উপর যুক্তির বৈধতা নির্ভরশীল। পৃষ্ঠা 15। উদাহরণ: যুক্তি: প্রথম লাইন সকল মানুষ হয় মরণশীল, সত্য। দ্বিতীয় লাইন সকল বাঘ হয় মরণশীল, সত্য। তৃতীয় লাইন সুতরাং সকল বাঘ হয় মানুষ, মিথ্যা। যুক্তিটির আকার সকল পি হয় এম, সত্য। দ্বিতীয় লাইন সকল এস হয় এম, সত্য। তৃতীয় লাইন সুতরাং সকল এস হয় পি, মিথ্যা। ব্যাখ্যা: এই যুক্তি এবং যুক্তির আকারের ক্ষেত্রে দেখা যায় যে যুক্তিবাক্যগুলি সত্য এবং সিদ্ধান্তটি মিথ্যা হওয়ায় যুক্তিটি অবৈধ রূপে গণ্য হয়েছে। অবৈধ শব্দটি তাই শুধুমাত্র যুক্তির ক্ষেত্রেই প্রযুক্ত হতে পারে, কিন্তু কখনোই বচনের ক্ষেত্রে নয়। আবার সত্যতা শব্দটি শুধুমাত্র যুক্তিবাক্যর রূপ অবয়ব বচন এবং সিদ্ধান্ত রূপ অবয়ব বচনের ক্ষেত্রেই প্রযুক্ত, কখনোই যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রশ্ন 14, যুক্তি এবং যুক্তির আকার কি উদাহরণ সহ আলোচনা করো। উত্তর: উপাদান এবং আকারে গঠিত যুক্তি তর্কবিদ্যায় অনুমানকে যখন ভাষায় উপস্থাপিত করা হয়
তখন তাকে বলে যুক্তি। এই যুক্তির দুটি রূপ দেখা যায়, যার একটি হলো তার আকারগত দিক এবং অপরটি হলো তার উপাদানগত দিক। যুক্তির উপাদান বলতে বোঝায় এই সমস্ত বিষয় যেগুলি দ্বারা যুক্তি গঠিত হয়। যুক্তি গঠিত হয় বচন দিয়ে, সুতরাং বচনগুলিকেই বলা হয় যুক্তির উপাদান। অনেক সময় আবার যুক্তির উপাদান বলতে যুক্তির বিষয়বস্তুকেও বোঝানো হয়ে থাকে, কিন্তু তর্কবিদ্যায় যুক্তির উপাদান বলতে মূলত যুক্তির অন্তর্গত অবয়ব বচনগুলিকেই বোঝানো হয়। যুক্তির আকার বলতে বোঝায় যে কাঠামোয় কোনো একটি যুক্তি গঠিত হয় সেই কাঠামোকে, অর্থাৎ যে কায়দায় বা নিয়মে একাধিক বচন সংশ্লিষ্ট হয়ে একটি যুক্তি গঠন করে সেই কায়দা বা কৌশল ও নিয়মকেই বলা হয় যুক্তির আকার। যুক্তির উপাদানগুলি পরিবর্তিত হতেই পারে, কিন্তু যুক্তির আকার পরিবর্তিত হয় না। এগুলি তাই অপরিবর্তনীয় রূপেই গণ্য। যুক্তি ও যুক্তির আকারের পার্থক্যটিকে নিচের উপস্থাপনার মাধ্যমে অত্যন্ত সহজেই উপস্থাপিত করা যায়। উদাহরণ: যুক্তি: সকল মানুষ হয় দ্বিপদ বিশিষ্ট জীব। দ্বিতীয় লাইন: রাম হয় মানুষ। তৃতীয় লাইন: সুতরাং রাম হয় দ্বিপদ বিশিষ্ট জীব। উদাহরণ: যুক্তির আকার: সকল এম হয় পি। দ্বিতীয় লাইন: এস হয় এম, সুতরাং তৃতীয় লাইন: এস হয় পি। ব্যাখ্যা: এখানে দেখা যায় যে যুক্তিটিকে গঠন করা হয়েছে তিনটি বচনের সাহায্যে। এই সমস্ত বচনগুলিকে বলা হয় যুক্তির উপাদান বা অবয়ব। এই সমস্ত অবয়ব বচনগুলিকে পরিবর্তিত করে অন্য কিছু নতুন অবয়ব বচনের সাহায্যে একটি নতুন যুক্তিও গঠন করা যায়। অর্থাৎ যুক্তির ক্ষেত্রে অবয়ব বচনগুলি পরিবর্তিত হতে পারে, কিন্তু যুক্তিটির যে আকারের উল্লেখ করা হয়েছে সেই আকারটির কোনো পরিবর্তন হয় না। সুতরাং যুক্তির পরিবর্তন হলেও যুক্তির আকারটি কোনো পরিবর্তন হয় না। প্রশ্ন 15: সরল এবং জটিল অবরোহ যুক্তির আকার কিভাবে গঠিত হয় তা উদাহরণ সহ আলোচনা করো। 4+4। উত্তর: অবরোহ যুক্তির আকার: একটি অবরোহ যুক্তি শুধুমাত্র একাধিক সরল নিরপেক্ষ বচন দিয়ে গঠিত হতে পারে, আবার তা জটিল বচন সহযোগেও গঠিত হতে পারে। সরল যুক্তির আকার যেভাবে গঠিত হয় সেভাবে কিন্তু জটিল যুক্তির আকার গঠিত হয় না। এই দুই ধরনের অবরোহ যুক্তির ক্ষেত্রে তাই ভিন্ন ভিন্নভাবে যুক্তির আকারগুলিকে স্থির করা হয়। সরল যুক্তির আকার: যদি কোনো যুক্তিতে শুধুমাত্র সরল নিরপেক্ষ বচন থাকে, কোনো জটিল বচন না থাকে, তাহলে যুক্তিটির অন্তর্গত প্রত্যেকটি সরল নিরপেক্ষ বচনের আকার পেলেই আমরা যুক্তিটিরও আকার পেয়ে যাই। এক্ষেত্রে বচনগুলিকে পদে বিভক্ত করতে হবে এবং এম, পি, এস ইত্যাদি বর্ণগুলি দিয়ে পদগুলিকে সরিয়ে ফেলতে হবে। উদাহরণ: যুক্তি: প্রথম লাইন: সকল পাখি হয় এমন যা ওড়ে। দ্বিতীয় লাইন: সকল চড়াই হয় এমন যা ওড়ে। তৃতীয় লাইন: সুতরাং সকল চড়াই হয় পাখি। যুক্তিটির আকার: সকল পি হয় এম। দ্বিতীয় লাইন: সকল এস হয় এম। তৃতীয় লাইন: সুতরাং সকল এস হয় পি। জটিল যুক্তির আকার: কোনো যুক্তিতে যদি অন্ততপক্ষে একটি জটিল বচন থাকে তবে সেই যুক্তিকে বলা হয় জটিল যুক্তি। এরূপ জটিল যুক্তির আকার লাভের জন্য সরল বচনগুলিকে এক্স, ওয়াই, জেড ইত্যাদি বর্ণগুলিকে প্রতিস্থাপিত করে সরিয়ে ফেলতে হবে। এর ফলে ওই জটিল যুক্তিটির একটি নির্দিষ্ট আকার পাওয়া যায়। পৃষ্ঠা 16। উদাহরণ: যুক্তি: প্রথম লাইন: যদি এবিসি একটি ত্রিভুজ হয় তাহলে এবিসি এর অন্তঃস্থিত তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ হয়। দ্বিতীয় লাইন: এবিসি একটি ত্রিভুজ। তৃতীয় লাইন: সুতরাং এবিসি এর অন্তঃস্থিত তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ। যুক্তিটির আকার: প্রথম লাইন: সকল এক্স হয় ওয়াই। দ্বিতীয় লাইন: এমন যে এক্স। তৃতীয় লাইন: সুতরাং এমন যে ওয়াই। প্রশ্ন 16: যুক্তি থেকে যুক্তির আকার এবং যুক্তির আকার থেকে যুক্তি কিভাবে গঠন করা যায় তা উদাহরণ সহ আলোচনা করো। 4+4। উত্তর: যে কোনো অবরোহ যুক্তির ক্ষেত্রে আমরা যেমন একটি যুক্তি থেকে তার আকারকে পেয়ে থাকি, তেমনি তার আকার থেকেও যুক্তিটিকে পেতে পারি। যুক্তি থেকে যুক্তির আকার। যুক্তি: উদাহরণ 1: যুক্তি: সকল কবি হয় দার্শনিক। প্রথম লাইন। দ্বিতীয় লাইন: রবীন্দ্রনাথ হন কবি। তৃতীয় লাইন: সুতরাং রবীন্দ্রনাথ হন দার্শনিক। যুক্তিটির আকার: প্রথম লাইন: সকল এম হয় পি। দ্বিতীয় লাইন: এস হয় এম। তৃতীয় লাইন: সুতরাং এস হয় পি। এখানে এম সমান সমান কবি,
পি সমান সমান দার্শনিক এবং এস সমান সমান রবীন্দ্রনাথকে ধরা হয়েছে। উদাহরণ 2, যুক্তি। যদি প্রথম লাইন, যদি 2 + 2 = 5 হয় তাহলে 4 + 4 = 10 হবে। দ্বিতীয় লাইন, 2 + 2 = 5, সুতরাং তৃতীয় লাইন, সুতরাং 4 + 4 = 10। যুক্তিটির আকার, প্রথম লাইন, যদি পি তবে কিউ। দ্বিতীয় লাইন, পি। তৃতীয় লাইন, সুতরাং কিউ। যুক্তির আকার থেকে যুক্তিকে পেতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যুক্তির আকারটিতে ঠিক কী ধরনের বচনের আকার ব্যবহৃত হয়েছে। যদি সরল বচনের আকার থাকে তাহলে বচন আকারের অন্তঃস্থিত প্রতিটি বর্ণের পরিবর্তে তাদের মূল পদগুলিকে বসাতে হবে। কিন্তু যুক্তিটিতে জটিল বচনের আকার থাকলে ওই জটিল বচনের আকারের প্রতিটি বর্ণের পরিবর্তে তাদের নিজ নিজ সরল নিরপেক্ষ বচন বসাতে হবে। যুক্তির আকার থেকে যুক্তি। উদাহরণ 1, যুক্তিটির আকার। প্রথম লাইন, সকল পি হয় এম। দ্বিতীয় লাইন, কোনো এস নয় এম। তৃতীয় লাইন, সুতরাং কোনো এস নয় পি। যুক্তি, সকল মানুষ হয় মরণশীল। প্রথম লাইন। দ্বিতীয় লাইন, কোনো কবি নয় মরণশীল। তৃতীয় লাইন, সুতরাং কোনো কবি নয় মানুষ। নিচে ব্র্যাকেটে এখানে ধরা যায় পি সমান সমান মানুষ, এম সমান সমান মরণশীল, এস সমান সমান কবি, ব্র্যাকেট ক্লোজ। উদাহরণ 2, যুক্তিটির আকার। প্রথম লাইন, যদি পি তবে কিউ। দ্বিতীয় লাইন, পি। তৃতীয় লাইন, সুতরাং কিউ। যুক্তি, প্রথম লাইন, যদি ভারতবর্ষ স্বাধীন হয়ে থাকে তাহলে প্রত্যেকটি নাগরিকই স্বাধীনতা ভোগ করবে। দ্বিতীয় লাইন, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তৃতীয় লাইন, সুতরাং প্রত্যেকটি নাগরিকই স্বাধীনতা ভোগ করে। উদাহরণ 3, যুক্তিটির আকার। প্রথম লাইন, যদি পি নয় তবে কিউ নয়। দ্বিতীয় লাইন, এমন নয় যে পি নয়। তৃতীয় লাইন, সুতরাং কিউ নয়। যুক্তি, যদি বৃষ্টি না হয় তাহলে মাটি ভেজে না। দ্বিতীয় লাইন, এমন নয় যে বৃষ্টি হয়নি। তৃতীয় লাইন, সুতরাং মাটি ভেজেনি। ব্র্যাকেটে এখানে ধরা হলো পি সমান সমান বৃষ্টি হওয়া, কিউ সমান সমান মাটি ভেজা। উদাহরণ 4, যুক্তিটির আকার। হয় পি নয় অথবা কিউ নয়। দ্বিতীয় লাইন, এমন নয় যে পি নয়। তৃতীয় লাইন, সুতরাং কিউ নয়। যুক্তি, প্রথম লাইন, হয় রাম খেলবে না অথবা শ্যাম খেলবে না। দ্বিতীয় লাইন, এমন নয় যে রাম খেলবে না। তৃতীয় লাইন, সুতরাং শ্যাম খেলবে না। এখানে ধরা হলো পি সমান সমান রাম খেলবে, কিউ সমান সমান শ্যাম খেলবে। উদাহরণ 5, যুক্তিটির আকার। হয় পি অথবা কিউ। দ্বিতীয় লাইন, পি নয়। তৃতীয় লাইন, সুতরাং কিউ হয়। যুক্তি, প্রথম লাইন, হয় কাজল গোলে খেলবে নতুবা ভাস্কর গোলে খেলবে। দ্বিতীয় লাইন, কাজল গোলে খেলবে না। তৃতীয় লাইন, সুতরাং ভাস্কর গোলে খেলবে। নিচের লাইন, ব্র্যাকেটের মধ্যে এখানে ধরা হলো পি সমান সমান কাজল গোলে খেলবে, কিউ সমান সমান ভাস্কর গোলে খেলবে। প্রথম অধ্যায় এখানেই শেষ হলো। দ্বিতীয় অধ্যায় পরবর্তী ফাইলে।